আমরা ভ্রমণ পিপাসু মানুষ। সময় সুযোগ হলেই বেরিয়ে পড়ি ব্যস্ততম কোলাহলযুক্ত শহরের জীবন থেকে একটু রিল্যাক্সের খোঁজে। পাহাড়, সমুদ্র বা অরণ্য বেষ্টিত কোনো জায়গায় ভ্রমণের প্ল্যান করতে গিয়েই প্রথমে মনে পড়ে যায় দার্জিলিং এর কথা, যেটা একটু কম বাজেটে করা যায় ও রিস্কও কম থাকে। আগের পর্বে দার্জিলিং এ কিভাবে যাবেন, কোথায় থাকবেন, গাড়ি ভাড়াই বা কত পড়বে আর প্রথম দিনটা কিভাবে কাটাবেন তার সমস্ত তথ্য তুলে ধরেছিলাম। আজকের এই পর্বে আগামী 2 দিন কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন বা কিভাবে প্ল্যান করবেন যাতে হ্যাসেল ফ্রি ভাবে দার্জিলিং ট্যুরটাকে মেমোরেবল করে রাখতে পারবেন, তারই তথ্য শেয়ার করব এই পর্বে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দার্জিলিং এ 3 ধরনের সাইট সিন হয়ে থাকে, 2টো স্পট, 3টে স্পট ও 7টা স্পট, আর যার রেটও ভিন্ন। এই ধরনের হবার ফলে কিছু স্পট দেখা যায়, আবার কিছু স্পট অদেখাই থেকে যায়। কোন ধরনের কি কি স্পট ঘুরিয়ে দেখাবে তা স্ক্রিনে দিয়ে দিলাম, পজ করে দেখে নিতে পারেন। কিছু স্পট দেখা হবে আর কিছু স্পট দেখা হবে না, এই চক্করে না পড়ে আমরা কাস্টমাইজড করে 5টা স্পট ঘুরে দেখি। তার জন্য 2500 টাকা পড়েছিল। এই কাস্টমাইজড সাইট সিনটা অফ সিজন বা পিক সিজনে রেট আপ ডাউন করে। চেষ্টা করবেন ট্যাক্সি স্ট্যান্ড থেকে ক্যাব বুক করতে, তাহলে সস্তাও পড়বে আর ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। আর টাইগার হিল, HIM, জু, রোপওয়ে এই 3টে স্পটের ব্যাপারে ভিডিওর শেষে বলছি। প্রথম স্পট হিসাবে আপনাদের নিয়ে যাবে জাপানিজ টেম্পল ও পিস পাগোডা, যেটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। পৌঁছে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দেখতে পাবেন জাপানিজ টেম্পল, আর ডান দিকে রয়েছে পিস পাগোডা। চলুন জাপানিজ টেম্পল ও পিস পাগোডা সম্বন্ধে একটু জেনে নিই। জাপানের এক বৌদ্ধ সন্ন্যাসী নিচি দামসু ফুজি একটা সংঘের প্রতিষ্ঠা করেন। তার নাম হচ্ছে নিপুজা নিও হোজি। 1992 খ্রিস্টাব্দে নিচি দামসু ফুজির তত্ত্বাবধানে এই পিস প্যাগোডা ও জাপানিজ টেম্পল প্রতিষ্ঠিত হয়। পিস প্যাগোডাতে ভগবান বুদ্ধের 4টি অবতারকে ফুটিয়ে তোলা হয়েছে, যার মধ্যে মৈত্র অবতার সব থেকে উল্লেখযোগ্য। এই পিস প্যাগোডার উচ্চতা 95 ফিট এবং ব্যাস হচ্ছে 75 ফিট। জাপানিজ টেম্পলের মধ্যে নিচি দামসু ফুজির মূর্তি রাখা রয়েছে। এখানে অবাধে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পারবেন। জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা তো ঘুরে দেখলেন, এবার আপনাদের নিয়ে যাবে বাতাসিয়া লুপে, যেটার দূরত্ব দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার। এন্ট্রি ফি হলো 50 টাকা, আর সকাল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে। এই বাতাসিয়া লুপ দার্জিলিং ও ঘুমের মধ্যবর্তী একটি স্পাইরাল রেলওয়ে ট্র্যাক, যেখান থেকে টয় ট্রেন 140 ফুট উচ্চতা গেইন করে বা ফল অফ করে। এই বাতাসিয়া লুপ থেকে একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, যেটা পর্যটকদের খুবই অভিভূত করে। আর যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয়ান রেঞ্জ একটা উপরি পাওনা। চাইলে এখান থেকে সস্তায় শীতের পোশাক কিনে নিতে পারেন, কিন্তু কেনার আগে দরদাম করে নেবেন। আর টয় ট্রেনকে সাথে নিয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য এক আদর্শ জায়গা। এখানে 1995 সালে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর গোর্খা যোদ্ধার একটা ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়েছে। সব মিলিয়ে পর্যটকদের কাছে এক অপরূপ সুন্দর স্পট হয়ে উঠেছে, যা ভাষায় বর্ণনা করা যায় না। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ঘুম মনেস্ট্রি। এই ঘুম মনেস্ট্রি দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। ঘুম মনেস্ট্রি কিন্তু ইগা চোলিং নামে পরিচিত। এই মনেস্ট্রিতে 15 ফুট উঁচু এই যে বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছেন, তা বুদ্ধের মৈত্রী অবতার। 1850 সালে মঙ্গোলিয়ান অ্যাস্ট্রোলজার এই কালারফুল মনেস্ট্রিটি তৈরি করেন।
এখন এই মনেস্ট্রিটি স্থানীয় ভক্ত ও ডোনেশন দিয়েই পরিচালিত হয়। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। ঘুম মনেস্ট্রিটা একটু ছোট, সেই অপেক্ষা ডালি মনেস্ট্রিটা কিন্তু অনেক বড় আর বেশ সুন্দর, আর ওখান থেকে খুব সুন্দর একটা ভিউও আসে। তো আপনারা অবশ্যই ঘুম মনেস্ট্রি তো দেখবেনই, তার সাথে সাথে কিন্তু ডালি মনেস্ট্রিটাও ঘুরে দেখবেন, ওটাও কিন্তু খুব সুন্দর। এরপর আপনাদের নিয়ে যাবে রক গার্ডেনে। যাবার পথে পড়বে একটা চা বাগান, যা অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন নামে পরিচিত, যেখানে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না, কিন্তু একটা সতর্ক বার্তা আছে যে কোনো চা পাতা ছেঁড়া যাবে না। অরেঞ্জ ভ্যালি কোম্পানির অনেকগুলো চা বাগান আছে, যার মধ্যে এটি একমাত্র পয়েন্ট যেখানে টুরিস্টদেরকে অ্যালাউ করা হয়। এই চা বাগানের পূর্বের নাম ছিল ব্লুমফিল্ড। এখানের চা গাছগুলো 80 বছরেরও পুরনো। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন মূলত বায়ো অর্গানিক ব্ল্যাক টি উৎপাদন করে থাকে। মোটামুটি এই টি গার্ডেন ঘুরে দেখার জন্য 20-30 মিনিট যথেষ্ট। এখান থেকে দেখা যাচ্ছে নিচে, ওই দেখা যাচ্ছে রক গার্ডেন, জানি না কতটা জুম করে দেখানো যাবে। রক গার্ডেন এখান থেকেই দেখা যাচ্ছে। আর এখানে চা বাগানেরই এখানে একটা দোকান রয়েছে, চা পাতা এসে বিক্রি করছে। তো এখান থেকে আমরা একটু গ্রিন টি খাবো। একই রকম, কোনো বিশেষত্ব কিছু নেই, বাড়িতে যা খাই এখানে এসে তাই খাচ্ছি। চলুন এবার সাইট সিনের শেষ স্পট হলো রক গার্ডেন। অনেকটাই নিচে অবস্থিত একটি পাহাড়ে ঘেরা ওয়েল মেইনটেইনড গার্ডেন, যেখানে একটা সুন্দর ঝর্ণা রয়েছে, আর গার্ডেনে এন্ট্রি ফি হলো 20 টাকা। কিছুটা সময় কাটিয়ে জায়গার সৌন্দর্য উপভোগ করতে এখানে ভুলবেন না যেন। এই সাইট সিনটা পুরো কমপ্লিট করতে প্রায় বিকাল 5টা বেজে যাবে। লাঞ্চটা ঠিকঠাক হবে না, তো সাথে কিছুটা স্ন্যাক ক্যারি করতে পারেন। ফেরার পরে হালকা ফুলকা স্ন্যাক খেয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন ম্যালের উদ্দেশ্যে। আর দিনটাকে মেমোরেবল করার জন্য রাতে ভালো রেস্টুরেন্ট থেকে ডিনার সেরে নিন। চাইলে গ্লিনারিস থেকেও ডিনারটা সেরে নিতে পারেন। আর হ্যাঁ, একটা কথা, পরের দিনের জন্য ট্যাক্সি স্ট্যান্ড থেকে এনজিপি যাবার গাড়ি বুক করে নিতে পারেন। ভাড়া পড়বে 2500 টাকা থেকে 3000 টাকা। আমরা মিরিক হয়ে সাইট সিন করতে করতে এনজিপি যাব, তাই আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 4000 টাকা, যাতে পরের দিন সকালের সময়টা নষ্ট না হয়। মানে যাওয়ার পথেই আমরা এখন একটু কফির দোকানে দাঁড়িয়েছি, তো একদম গরম গরম কফি একটু খেতে হবে। কালকেও খেয়েছি এখান থেকে কফি, কফিটা কিন্তু খুব ভালো আর বেশ স্ট্রং কফি, আমি যেরকম পছন্দ করি। তো যাই হোক, এখান থেকে একটু কফি খেয়ে তারপর ম্যালের দিকে যাব। সন্ধ্যায় ম্যালে যাবার পথটা যা সুন্দর লাগে সেটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই ম্যাল রোড ধরে কিছুটা এগোতেই বাঁদিকে দেখতে পাবেন হোপ। পারলে সেখানে দাঁড়িয়ে ফটো তুলতে ভুলবেন না। বেশ কিছুটা সময় ম্যালে ঘোরাঘুরি করে ম্যালের সৌন্দর্য উপভোগ করুন। তাছাড়া ম্যালের আশেপাশে বিভিন্ন দোকান ঘুরে দেখুন। রয়েছে বিভিন্ন শীতের পোশাকের দোকান, খাবার দোকান ও গিফট আইটেমের দোকান। চাইলে গিফট আইটেম বা দার্জিলিং এর চা পাতা কিনে নিতে পারেন বাড়ির জন্য। আমরা ডিনারটা গ্লিনারিজেই সারবো। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে কি বলবো আপনাদের। টিবেটিয়ান বা চাইনিজের অথেন্টিক ডিশ পাওয়া যায়।
রেটটা একটু বেশি হলেও খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুবই ভালো। আপনাদের আগেই বলেছি দিনটাকে মেমোরেবল করার জন্য এখানে ডিনারটা করতেই পারেন। আজকে আমাদের দার্জিলিং ট্যুরের 3rd ডে। আজকেই আমরা নেমে যাব, আর নেমে যাওয়ার পথে আমরা ভাবছি মিরিক হয়ে নামবো। তো সমস্তটাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হাতে একটু সময় আছে, ভাবলাম মহাকাল মন্দিরের ওদিক থেকে ঘুরে আসি, যদি হয় তো একবার ঘুরে চলে যাব ক্যাভেন্ডার্সে। মনে করা হয় এই মহাকাল মন্দিরটি 1815 সালে গোর্খা ইনভেশনের পরেই প্রতিষ্ঠিত হয়। মন্দিরটির চারিদিকে ঘণ্টা ও শতাধিক কালারফুল প্রেয়ার ফ্ল্যাগস দিয়ে সুসজ্জিত। বুদ্ধিস্ট কালচারের সাথে হিন্দু কালচার মিলে মিশে এক অভিনব রূপ নিয়েছে, যা অন্য কোথাও দেখা যায় না। মূল মন্দিরে 3টি গোল্ড প্লেটেড লিঙ্গ আছে, যা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে রিপ্রেজেন্ট করে। এছাড়াও কালী, দুর্গা, গণেশ, কৃষ্ণ, রাম ও হনুমানজিরও ছোট ছোট মন্দির আছে। পরিবেশটা এতই সুন্দর যে মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দিই। যতবারই আসি ঘুরে এখান দিয়ে চলে যাই, ওঠা হয় না। তো এসে আমার মনটা পুরো ভরে গেল, খুব শান্তি লাগছে এখানে এসে, খুব সুন্দর। আপনারা তো যারা যারা এসেছেন অবশ্যই জানেন, আর আমার মতো যারা এখনো আসার সুযোগ হয়নি, একবার আসলে অবশ্যই ঘুরে যাবেন, ভীষণ ভালো লাগবে। আমরা 9টা নাগাদ ক্যাভেন্ডার্সে পৌঁছাই, আর একটু ফাঁকাই ছিল তখন। এখান থেকে ব্রেকফাস্ট করে বাড়ি ফেরার পথ ধরবো। আপনারা চাইলে এখান থেকে একদিন ব্রেকফাস্ট করে নিতেই পারেন। এখানে ব্রেকফাস্ট না করলে নাকি দার্জিলিং ট্যুর ইনকমপ্লিট থেকে যায়। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি, আর আমরা তো মেরিক হয়ে এনজেপি যাব, আর পথে যেসব ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো দেখে নেব। আর ট্যুরিস্ট স্পটগুলো স্ক্রিনে দিয়ে দিলাম, পজ করে দেখে নিতে পারেন। যতই এদিক ওদিক যাই না কেন, দার্জিলিং এর এই আঁকাবাঁকা পাহাড়ি পথ এ যেন এক আলাদাই রোমাঞ্চকর। মনে হয় আবার কবে আসবো। ঘুম স্টেশনকে ডান দিকে রেখে আমরা প্রথমে যাব লেপচা জগৎ থেকে 300 মিটার দূরে অবস্থিত পাইন ভিউ ফরেস্টে। তো লেপচা জগৎ যাওয়ার পথে এখানটা একটু দাঁড়ালাম, অসাধারণ এখানটা দেখতে লাগছে, আর এখানকার সিনারিটাও খুব সুন্দর লাগছে। একটু মেঘ আছে বটে আজকে, পাহাড় পুরো এক একটা কালারের মনে হচ্ছে, পুরো অসাধারণ লাগছে। তো আছে এখন লেপচা জগৎ থেকে এগিয়ে এসে পাইন ফরেস্টে। এখানটাও অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আর পাইন গাছের ফাঁক দিয়ে আলো আসছে, খুব ভালো লাগছে। তো চলুন এটাও একটু ঘুরে দেখি, আর তার সাথে সাথে আপনারাও একটু উপভোগ করুন। পাইন ভিউ ফরেস্ট তো ঘুরে দেখলাম, এবার আমরা যাব জোরপোখরিতে। দেখছেন যাবার পথটা কি রোমাঞ্চকর, চারিদিকে ঘন জঙ্গল আর ভাঙা চোরা পথ ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এখানে বেশি কিছু দেখার নেই, সময় কাটানো প্রকৃতির কোলে, আর আকাশ ক্লিয়ার থাকলে 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার সাথে। অতটা টুরিস্ট এখন এখানে নেই, জানি না অতটা টুরিস্ট এখন আসে কিনা, তবে যারা ভাবছেন আসবেন জোরপোখরিতে আসবেন, অবশ্যই খুব ভালো লাগবে আসলে। জোরপোখরি জায়গাটা একদম ডেন্স ফরেস্টের মধ্যে থাকায় যাওয়া আসার পথে হয়তো কোনো বন্য জন্তুকেও দেখতে পেয়ে যেতে পারে। দার্জিলিং থেকে মেরিক হয়ে এনজেপি যাবার রাস্তা এত সুন্দর ও রোমাঞ্চকর, তার তো কিছুটা অংশ দেখালামই। এখন আমরা যাচ্ছি সীমানা ভিউ পয়েন্টের দিকে। ওই মোটামুটি 7.5 কিলোমিটার। দুপাশের পাইন বনের মধ্যে দিয়ে যাবার সময় একটা কথাই মনে হবে, ডেস্টিনেশনের থেকে জার্নিটাই খুব সুন্দর ও আনন্দদায়ক হয়।
তো এরকম পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে 20-25 মিনিটেই পৌঁছে যাবেন সীমানা ভিউ পয়েন্টের দিকে, যেটা রাস্তার ডান দিকে পড়বে। ৭,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই মার্কেটের মধ্যে দিয়ে কিছুটা পথ এগোলেই দেখতে পাবেন প্রতিবেশী রাষ্ট্র নেপাল। কিছুটা সময় এখানে কাটিয়ে জায়গাটার সৌন্দর্য উপভোগ করে বেরিয়ে পড়ুন পরবর্তী স্পট পশুপতি ফটকের দিকে, যেটা ইন্ডিয়া ও নেপালের বর্ডার নামে পরিচিত। এখানে একদম গরম গরম ম্যাগি, চা সবকিছু বিক্রি হচ্ছে। তো একটু দাঁড়িয়ে চা না খেয়ে আর পারলাম না। এবার আমরা যাচ্ছি পশুপতি মার্কেট। তো চলুন, আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি, পশুপতি মার্কেটে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সীমানা ভিউ পয়েন্ট থেকে এই ইন্ডিয়া নেপালের এই বর্ডারের দূরত্ব 6 কিলোমিটার। এখানে প্রবেশ করতে আই কার্ড লাগে। চাইলে এখান থেকে পশুপতি মার্কেটও ঘুরে দেখে আসতে পারেন। দূরত্ব 1 কিলোমিটার। মাথা পিছু আপ ডাউন ভাড়া পড়বে 150 টাকা। সময়ের অভাবে আমরা পশুপতি মার্কেট যেতে পারিনি। বর্ডারের কিছুটা সময় কাটিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে রওনা দিই পরবর্তী স্পটের দিকে। এবার আমরা বেরিয়ে পড়লাম 11 কিলোমিটার দূরে অবস্থিত গোপালধারা টি এস্টেটের উদ্দেশ্যে, যেটা দার্জিলিং এর সবচেয়ে বড় টি এস্টেট। 1881 সালে 430 একর জায়গা জুড়ে প্রথম টি প্ল্যান্টেশন শুরু হয়। অন্যান্য টি গার্ডেনের থেকে এই টি গার্ডেন অনেক সুন্দর, কিন্তু বাগানে প্রবেশ করতে দেওয়া হয় না। এখানে প্রিমিয়াম কোয়ালিটির চা উৎপাদন করা হয়, যার বেশিরভাগটাই বাইরে রপ্তানি হয়। এছাড়া ব্ল্যাক, গ্রিন ও লং ফ্লেভার্ড চাও উৎপাদন করা হয়ে থাকে। চাইলে এখান থেকে আপনারা চা পাতা কিনে নিতে পারেন, ঠকবেন না। চা বাগানে একটা সুন্দর সময় কাটিয়ে 13 কিলোমিটার দূরে 4,905 ফুট উচ্চতায় অবস্থিত মিরিক। লেপচা শব্দ মির ইয়ক থেকেই মিরিক নাম হয়, যার অর্থ প্লেস বার্নড বাই ফায়ার। কম বেশি 78টা চা বাগান নিয়ে মিরিক শহর খুবই সুসজ্জিত। যাবার পথে তা অনুভব করতে পারবেন। মিরিক লেকে যে পার্কটা আছে সেখানে ঢুকতে পার হেড এন্ট্রি ফি 20 রুপিস। চলুন। এখানে 1.25 কিলোমিটার লম্বা সুমেন্দু লেকটা রয়েছে, আর তার জন্যই মিরিক খুবই পপুলার পর্যটকদের কাছে। লেকের উপর 80 ফিট লম্বা যে ব্রিজটা রয়েছে সেটা খুবই আই ক্যাচিং। ব্রিজের উপর দাঁড়িয়ে জায়গাটার একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। হাতে সময় থাকলে বোট রাইড, হর্স রাইড করতে পারেন, করে সময়টাকে খুব সুন্দরভাবে উপভোগ করতেও পারবেন। হাতে বেশি সময় না থাকার জন্য আমরা বেশি সময় এখানে কাটাতে পারিনি। এখন ঘুরিতে বাজছে প্রায় 4:30। তো নামতে হবে, আমাদের ট্রেন ধরতে হবে 7:50-এর। তো হাতে আর সময় নেই, তো ঝটপট এটা খেয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। মিরিক থেকে এনজেপি পর্যন্ত দূরত্ব 56 কিলোমিটার। সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। তারপর আবার পাহাড়ি পথ, একদিকে আবার সন্ধ্যাও নেমে গেছে। এই জার্নিটা করতে আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগে গেল। আমাদের একটা টেনশন হচ্ছিল যে ট্রেনটা ধরতে পারবো তো। তাই আপনাদের বলি, এইভাবে সাইট সিন করতে করতে যদি নামেন তাহলে দার্জিলিং থেকে সকাল সকাল স্টার্ট করবেন। ধুলিয়া ব্রিজ পার করলেই বুঝবেন পাহাড়ি পথ শেষ করে সমতলে প্রবেশ করেছেন, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন এনজেপি স্টেশন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।